হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারে কন্ডিশনাল সেন্টেন্স যে টপিকটি আছে এটি দেখব। কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সে কোশ্চেন আসে এবং দুটোতেই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স দুটোতেই তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স মাস্ট পড়া থাকা লাগবে, নয়তো তোমরা অ্যান্সার করতে পারবে না। দুটো টপিকেই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন আসে। এছাড়াও তোমাদের অ্যাডমিশনে ডিরেক্ট একদম কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের অ্যাডমিশনে ডিরেক্ট কোশ্চেন আসবে, সেজন্য তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স জানা থাকা খুবই খুবই জরুরি। তোমাদের অন্যান্য টপিকের ভিতর থেকে কন্ডিশনাল সেন্টেন্সটা তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য এই কন্ডিশনাল সেন্টেন্সের রুলসগুলোর ক্লাস আমি রাইট ফর্ম ভার্ব কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ভিতরে না দিয়ে একদম সেপারেটলি আলাদাভাবে একটা ভিডিও দিলাম, যাতে করে তোমরা হচ্ছে এইটি একটু মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে পারো। তো এখানে তোমাদের আমি দুটি রুলস দেখিয়েছি, একটা হচ্ছে শর্টকাট রুলসের টেবিল, আরেকটি হচ্ছে একটু ডিটেইলড রুলসের টেবিল। তোমরা হচ্ছে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা দেখেই শিখে নিবে। আমি একদম ডিটেলসে আলোচনা করে দিব, তারপর তোমরা তোমাদের যেটা ভালো মনে হয় বা যেটা সহজ মনে হয় সেটা দিয়ে তোমরা শিখে নিবে। তারপর হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব। তো চলো আর দেরি না করে শুরু করি। ওকে, প্রথমেই তোমাদের আমি প্র্যাকটিস থেকে একটা সেন্টেন্স দেখিয়ে নিই। দেখো, ইফযুক্ত যত ধরনের সেন্টেন্স আছে এইগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় বা শর্তযুক্ত সেন্টেন্স। অর্থাৎ একটা শর্ত দেওয়া থাকবে, সেটার সাপেক্ষে আরেকটা কথা বলা থাকবে। যেমন দেখো, এখানে বলা আছে ইফ আই ওন এ লটারি, যদি আমি একটি লটারি জিতি, আই উড বাই এ ম্যানশন, আমি একটি ম্যানশন কিনবো বা হচ্ছে আমি একটি বাড়ি কিনবো। এখন দেখো, এইখানে বলা হয়েছে তুমি একটি বাড়ি কিনবে, কিন্তু কখন কিনবে? যদি তুমি লটারি জিততে পারো, তাই না? তার মানে এই যে যে একটা শর্তযুক্ত সেন্টেন্স, এই শর্তযুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইফ ইফ সংযুক্ত অংশ, আর একটা হচ্ছে ইফ ছাড়া অংশ। এখন এখান থেকে তোমাদের কিভাবে কোশ্চেন আসে? এইচএসসি তে তোমাদের কোশ্চেন আসবে এইভাবে যে এইখানে ধরো একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তো হয় এই জায়গায় শূন্যস্থান দিয়ে দিবে, না হয় এই জায়গায় শূন্যস্থান দিয়ে দিবে। তারপর তোমাদের রুলস অনুযায়ী শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে এইভাবে আসে। আর যদি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কথা বলতে চাও, সেক্ষেত্রে হতে পারে ইফ যুক্ত সেন্টেন্সটুকু শূন্যস্থান দিয়ে দিবে আর বাকি অংশ তোমাদের কোশ্চেনে দিয়ে দিবে, এবং এইভাবে হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা অ্যান্সার করতে হবে। নয়তো ইফ যুক্ত অংশ কোশ্চেনে দিবে, বাকি অংশ শূন্যস্থান দিয়ে দিবে। দুইভাবেই আসতে পারে, সেজন্য আমরা দুইভাবেই শিখে নিব। তো চলো আমরা হচ্ছে প্রথমে শর্টকাট রুলসটা দেখি। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত চার প্রকার। একটাকে বলে জিরো কন্ডিশনাল, আর একটা ফার্স্ট কন্ডিশনাল, আর একটা সেকেন্ড, আর একটা থার্ড। প্রথমে আমরা জিরো কন্ডিশনালটুকু দেখব। কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ইফ যুক্ত অংশ আর একটা হচ্ছে বাকি অংশ। এখন দেখো, ইফ যুক্ত অংশটুকু জিরো কন্ডিশনালে কেমন হয়, এবং জিরো কন্ডিশনাল ক্ষেত্রে মনে রাখবা জিরো কন্ডিশনাল টাইপের সেন্টেন্সগুলোতে সব সময় চিরন্তন সত্য থাকবে। যেমন হচ্ছে পানি গরম দিলে সেটি ফুটে, বা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। এই টাইপের যে চিরন্তন সত্যগুলো আছে, যেগুলো হচ্ছে অতীতেও সত্য ছিল, বর্তমানেও সত্য এবং ভবিষ্যতেও সত্য থাকবে, এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে জিরো কন্ডিশনালের ভিতরে পড়ে। যেমন ধরো, আজ থেকে 100 বছর আগেও তুমি যদি পানিকে গরম করতে, তাহলে পানি ফুটতো, এবং বর্তমানেও ফুটে, এবং আগামী 100 বছর পরেও যদি তুমি পানিকে গরম দাও তাহলে সেটি ফুটবে। তার মানে এটি একটি চিরন্তন সত্য। আবার তুমি যদি পানিকে ঠান্ডা করো, তাহলে আজ থেকে 100 বছর আগেও সেটি বরফ হতো, বর্তমানেও হয়, ভবিষ্যতেও হবে। তার মানে এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে চিরন্তন সত্য, আর এগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে পড়ে যায়। আর এই টাইপের সেন্টেন্সে তোমার প্রথম অংশে অর্থাৎ ইফ যুক্ত অংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এবং বাকি অংশে থাকে ভার্বের বাকি অংশেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে। অর্থাৎ দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশ হবে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর বাকি অংশে বা অপর অংশে হবে শ্যাল বা উইল অথবা শুড এর সাথে ভার্বের বেস ফর্ম। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল, তাই না? দেখো, এখানে একটা বলা আছে যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি হচ্ছে পানিকে ফ্রিজ করো বা ঠান্ডা করো,
ইট টার্নস টু আইস, এটি হচ্ছে বরফে পরিণত হয়। দেখো এইখানে ইফ যুক্ত অংশে ফ্রিজ আছে, ফ্রিজ একটা ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এখানে আছে ইফ, ইফ যুক্ত অংশে আছে V1। ইফ যুক্ত অংশে V1 থাকলে সেটি হতে পারে তোমার জিরো কন্ডিশনাল অথবা হতে পারে ফার্স্ট কন্ডিশনাল। এখন জিরো কন্ডিশনাল হবে তখনই যখন সেটি চিরন্তন সত্য থাকবে, আর যখন চিরন্তন সত্য না হয়ে অন্য টাইপের অর্থ দিবে তখন সেটি হয়ে যাবে ফার্স্ট কন্ডিশনাল। এখন এইখানে আমাদের 1 নম্বর উদাহরণে যেহেতু বলা আছে এটি একটি চিরন্তন সত্য টাইপের সেন্টেন্স, তাই এটি জিরো কন্ডিশনালে পড়ে যাবে। সেই জন্যে আমাদের অপর অংশে দেখো প্রেজেন্ট ফর্ম হয়েছে, অর্থাৎ টার্নস, টার্নস হয়েছে, এস যুক্ত হয়েছে ইট এর কারণে। সেজন্য আমরা বুঝতে পারলাম এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স না। এখন দেখো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স তাহলে কিভাবে থাকতে পারে। দেখো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেও ইফের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ দেখো এখানে রেইনস এই ওয়ার্ডটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম না তো প্রেজেন্ট ফর্ম। এখন ইফ যুক্ত অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটি আমরা ধরে নিব হয় হচ্ছে এটি জিরো কন্ডিশনাল না হয় ফার্স্ট কন্ডিশনাল। এখন যেহেতু দেখো ইফ ইট রেইনস টুমরো উইল ক্যান্সেল পিকনিক, যদি আগামীকাল বৃষ্টি হয়, দেখো প্রত্যেক দিনই কি আগামীকাল বৃষ্টি হয়? আমরা প্রত্যেক দিনই কি বলতে পারবো যে আগামীকাল বৃষ্টি হবে, বৃষ্টি হবে? বলতে পারবো না, কারণ আগামীকাল যে বৃষ্টি হবে এটার কোনো সিউরিটি নেই। যদি প্রত্যেকদিন বৃষ্টি হতো তাহলে এটি চিরন্তন চিরন্তন সত্য টাইপের সেন্টেন্স হয়ে যেত। যেহেতু এটি চিরন্তন সত্য টাইপের সেন্টেন্স না, তাই এটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, কেননা ইফের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আর ইফের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি ফার্স্ট কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনাল। এখন যেহেতু এটি জিরো কন্ডিশনাল না, সেহেতু এটি ফার্স্ট কন্ডিশনালে হয়ে যাচ্ছে। আর ফার্স্ট কন্ডিশনাল হলে ইফের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অপর অংশ হবে উইল অথবা শ্যাল অথবা শুড। সেই জন্য দেখো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, এখানে উইল ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল বুঝতে পারলে। জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল শেষ হলো, দুটোতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, কিন্তু বাকি অংশে জিরো কন্ডিশনাল চিরন্তন সত্যের ক্ষেত্রে অপর অংশেও ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, কিন্তু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে অপর অংশে শ্যাল, উইল অথবা শুড এর ব্যবহার হবে। এখন দেখো সেকেন্ড কন্ডিশনালে আসি। সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশে V2 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এখানে আবার একটু খেয়াল রাখবে যে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অপর অংশে উড, কুড, মাইট এই তিনটা হবে, শুড কিন্তু হবে না। এখানে কিন্তু শুড আনা যাবে না। মানে তুমি যদি এমনি পড়তে যাও যে উড, কুড, মাইট, শুড, মানে শুনতে ভালো শোনা যায়, কিন্তু শুড কিন্তু এখানে হবে না। এখানে হবে কি উড, কুড, মাইট এই তিনটা, তার সাথে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো চলো আমরা একটা উদাহরণ দেখি সেকেন্ড কন্ডিশনালের। দেখো এখানেই আছে ইফ আই ওন এ লটারি, এখানে ওন আছে তার মানে V2 আছে, এটা যদি উইন থাকতো তাহলে V1, উইন থাকলে এটা ফার্স্ট কন্ডিশনালে পড়ে যেত। আর দেখো অপর অংশে দেখো আই উড বাই এ মেনশন, এখানে কিন্তু উড ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি তোমার ইফ যুক্ত অংশে ওন না থেকে উইন থাকতো তাহলে আমরা এই পাশে কি ব্যবহার করতাম? এই পাশে আমরা ব্যবহার করতাম আই উইল বাই আ মেনশন, আই উইল বাই এ মেনশন। কেননা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বটা, আর অপর অংশে শ্যাল বা উইল এর ব্যবহার হয়। কিন্তু এইখানে দেখো ওন আছে, এখানে এখানে ওন আছে, তার মানে V2 তে আছে, V2 তে আছে বিধায় এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে অপর অংশে উড, মাইট অথবা কুড ব্যবহার করা হয়। আশা করি সেকেন্ড কন্ডিশনাল বুঝতে পেরেছো। এখন আসি আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস V3 থাকবে এবং বাকি অংশে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইড হ্যাভ এর সাথে V3 ইউজ করতে হবে। অর্থাৎ ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। দেখো আমরা এতক্ষণ যেটি পড়লাম যে জিরো কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, ফার্স্ট কন্ডিশনালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, কিন্তু থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। তখন আমাদের বাকি অংশে ব্যবহার করতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইড হ্যাভ, এবং হ্যাভের কারণে একটা V3। ওকে, চলো আমরা একটা উদাহরণ দেখি থার্ড কন্ডিশনালের। এইখানেই দেখো আছে ইফ আই হ্যাড স্টাডিড। দেখো
হ্যাড প্লাস V3 আছে, তার মানে এটি থার্ড কন্ডিশনালে পড়ে গেছে। আর থার্ড কন্ডিশনালে পড়ে গেলে অপর অংশে কি হয়? অপর অংশে হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তার সাথে একটা V3। দেখো এখানে V3 হিসেবে পাস্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু এইখানে যদি হ্যাডটা না থাকতো, শুধু স্টাডিড থাকতো, স্টাডিড থাকলে সেটি হয়ে যেত কি V2, আর V2 হয়ে গেলে সেটি সেকেন্ড কন্ডিশনাল হয়ে যেত। আর তখন এইখানে আমরা ইউজ করতাম আই উড, শুধু উড, আই উড, এখানে পাস্ট হতো না, এখানে শুধু পাস হবে। যদি সেকেন্ড কন্ডিশনালে পড়তো তাহলে হতো আই উড পাস দ্য টেস্ট। আর যদি এখানে V1 থাকতো, যদি এখানে ধরো এখানে V1 থাকতো, শুধু স্টাডি থাকতো, ইফ আই হ্যাড স্টাডি এভাবে থাকতো, তাহলে সেটি পড়ে যেত ফার্স্ট কন্ডিশনালে। আর ফার্স্ট কন্ডিশনালে অপর অংশে কি হয়? উইল ব্যবহার হয়, তখন হয়ে যেত আই উইল পাস দ্য টেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের থার্ড কন্ডিশনালটাও শেষ। তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সই হয় একটা, দুইটা, তিনটা, চারটা হয়। এবং চারটা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অ্যাডমিশনে কম করে হলেও 1 মার্ক কমন পড়বেই। আর তাছাড়াও এইচএসসিতে তো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এখন দেখো একটু ডিটেইলড রুলসে যাই। এখানে বলা আছে জিরো কন্ডিশনাল হয় মূলত প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর ফার্স্ট কন্ডিশনাল হয় ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশে ফিউচার ইনডিফিনিট। আর সেকেন্ড কন্ডিশনাল হয় ইফ যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট, অপর অংশে হচ্ছে উড কুড মাইট, তার সাথে ভার্বের বেস ফ্রম। আর থার্ড কন্ডিশনালটা হয় পাস্ট পারফেক্ট এবং অপর অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তোমরা পিডিএফটি সংগ্রহ করে একটু দেখে নিবে, তাহলে আরেকটু ভালো হবে। আর পিডিএফ থেকে শুধু পিডিএফটা সংগ্রহ করে রেখে দেবে না, পিডিএফ থেকে তোমরা নোট করে নেবে এবং নোটটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবে। ওকে, এখন দেখো আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসটা হচ্ছে দেখো ইফের সাথে V1 আছে এবং অপর অংশে V1 আছে, তার মানে কি দুই পাশে যদি V1 থাকে তাহলে এটি হয়ে যাবে জিরো কন্ডিশনাল। আবার দেখো ইফের সাথে V2 আছে এবং অপর অংশে উড আছে, তার মানে এটি হয়ে যাবে এক পাশে V2 আর এক পাশে উড, তার মানে এটি হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। তোমরা এভাবেও মনে রাখবে, আবার এভাবেও মনে রাখবে যে এক পাশে কি হলে অপর পাশে কি হয়, এভাবে মনে রাখবে, তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বটা করতে পারবে। এখন দেখো 3 নাম্বার তো আমরা দেখেছি, 4 নাম্বারটাও দেখেছি যখন তোমাদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম তখন দেখেছি। এখন দেখো 5 নাম্বারে আসে। 5 নাম্বারে বলেছে ইফ ইউ প্রেস, তার মানে কি V1 থাকলে হয় জিরো কন্ডিশনাল হবে, না হয় ফার্স্ট কন্ডিশনাল হবে। এখন অপর অংশে যদি উইল থাকে বা শ্যাল উইল থাকে তাহলে আমরা ধরে নিব এটি ফার্স্ট কন্ডিশনাল। আর যদি এখানেও V1 থাকে তাহলে এটি হয়ে যাবে জিরো কন্ডিশনাল। আর তাছাড়াও ইফ ইউ প্রেস দ্য বাটন দ্য লাইট টার্নস অন, যদি তুমি বাটন চাপো তাহলে লাইট জ্বলে উঠবে, এটি জিরো কন্ডিশনাল। তারপর দেখো ইফ হি ওয়ার রিচ হি কুড বাই দ্য হাউস। দেখো এখানে ওয়ার তার মানে V2, অপর পাশে কুড, উড কুড মাইট, তিনটার একটা আছে, তার মানে এটি সেকেন্ড কন্ডিশনাল। 8 নম্বর এক্সাম্পলে চলে যাই। ইফ শি হ্যাড অ্যারাইভড, দেখো এখানে বলা আছে কি, এখানে বলা আছে হ্যাড প্লাস V3। এখানে যেহেতু হ্যাড প্লাস V3 আছে তার মানে এটি নিঃসন্দেহে থার্ড কন্ডিশনালে পড়ে গেছে, অপর পাশে উড হ্যাভ, কুড হ্যাভ হবে, এর সাথে V3 হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে 9 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে এইখানে দেখো হ্যাড আই নোন, এখানে তো ইফ ব্যবহারই করা হয়নি। দেখো ইফ আই হ্যাড, নোন, এটা কোন ধরনের কন্ডিশনাল? এটা অবশ্যই থার্ড কন্ডিশনাল, কেননা হ্যাড এর সাথে V3 আছে। তো থার্ড কন্ডিশনাল গুলো একটু ইনভার্টেড নিয়মে থাকতে পারে, সেটি হচ্ছে মাঝে মধ্যে হ্যাডটা সামনে চলে আসে, ইফের জায়গা দখল করে নেয়, তখন সামনে হ্যাড দিয়েই শুরু হয়, হ্যাড আই নোন, তখন এখানে আর হ্যাড হয় না। তো মনে রাখবা যে থার্ড কন্ডিশনাল কখনো কখনো হ্যাড দিয়েও শুরু হতে পারে। তার মানে এখানে ইফটা উজ্জ আছে, অর্থাৎ ইফটা এখানে লুকায়িত আছে। ইফটা লুকায়িত থাকুক সমস্যা নেই, হ্যাড আছে আবার তারপর V3 আছে, তার মানে এটি থার্ড কন্ডিশনালে পড়ে যাবে। সেই জন্য অপর অংশে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ এর সাথে একটা V3 হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের
কাছে ক্লাসটা কেমন লাগলো একটু প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবে। কেননা তোমরা যদি একটু বেশি বেশি কমেন্ট করো তাহলে ভিডিওগুলো আরো একটু বেশি বেশি ছড়িয়ে যায়। আমাদের কোর্স সম্পর্কে বা হচ্ছে আমাদের চলমান কোনো কোর্স প্রাইভেট ব্যাচ সম্পর্কে জানতে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর তাছাড়াও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হচ্ছে তোমরা যে নোটগুলো করবে সেগুলো ফেসবুক গ্রুপে চাইলে শেয়ার দিতে পারো। তো আজকে ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।